হামিম ভাইয়ের সাথে, হামিম কামরুল হক, অনেকদিন পর দেখা। তোমার সাথে তো বেশ দেখাই হয় না। দেখা হচ্ছে না। দেখাই হয় না। তো এই দেখা না দেখার মধ্যেই আমাদের সময় চলে যাচ্ছে, মাঝে মাঝে ফোনে হ্যাঁ, কথাবার্তা হয়, তাও হয় কি। তাও খুব কম, কারণ তোমার ফোন বন্ধ থাকে। এটা একটা ব্যাপার। এবং এই যে ফোন বন্ধ থাকা, এটা কেন, এই ফোন বন্ধ রাখা এটা কিসে? ফোন বন্ধ, ফোনটা সবসময় আমার কাছে একটা আতঙ্কের মতো। হ্যাঁ, আতঙ্কের মতো এটা অন্যতম আতঙ্ক হচ্ছে হামিম ভাই লেখা দেন। হ্যাঁ, হ্যাঁ, এই যে লেখা দেন, এটা আমাকে সবসময় আমার হাত তো এমনি নিষ্পিস করে লেখার জন্য। হ্যাঁ, আমি লেখা চাইলেই লেখাটা লিখি। হ্যাঁ। এটা করতে গিয়ে আমার যে একটু ভুল হয়েছে। হ্যাঁ, এই দেখো, যে আপনার এটা নিচে তুমি পড়ে আছে, তুমি করছো, হ্যাঁ, আমি কিছু জানি না। এটা নিচে পড়ে গেলে তো তুমি হবে না। তুমি করছো, তুমি জানো এসব, আমি এক্সপার্ট না, এসব কিছু জানিও না, এসব তুমি হ্যাঁ, বুঝিও না। হ্যাঁ, সেটা তো হচ্ছে, আমরা আবার আবার শুরু করি। বলো তোমার ফোন বন্ধ থাকে। দীর্ঘদিন পর হামিম কামরুল হকের সাথে দেখা, দেখা সাক্ষাৎ এখন প্রায় হয়ই না হয়ই বলতে না গেলে। একদমই। কতদিন হবে, 3 মাস 6 মাস হয়ে যাবে 6 মাসও হতে পারে, চার কারণ মাসও অনেক হয়ে দিন যেতে হয়ে পারে গেছে তোমার সাথে দেখা দেখা হয় হয় না। না। শেষ। আমাদের এই সময়ে লেখালেখির মধ্যে যারা খুব সরব, যারা খুব তীব্রভাবে প্রতিদিন লিখবেন বলে পণ করে বসে থাকেন, তাদের মধ্যে একজন হামিম কামরুল হক। লেখা কি হলো কি হলো না সেসব বিবেচনার নাই। চেয়েও তার কাছে বড় বিবেচনা হচ্ছে লিখতে হবে, প্রতিদিন লিখতে হবে। হামিম কামরুল হক একটা কথা বলেন, সেটা হচ্ছে নীরজ সি চৌধুরীর কথাটাই, যে টাইগার হান্টস আই রাইট, টাইগার হান্টস আই রাইট। হ্যাঁ, টাইগার হান্টস আই রাইট। তো এই যে হামিদ কামরুল হকের মুখ দিয়ে নীরজ সির যে কথাটা, আমার মনে হয় যে তিনি সেটা মানেন। কেন আপনাকে অনেকে কিন্তু একটু ইয়াও করে, যে যারা হুম, হলো যে মানে অল্প লেখে অথবা বেশি লিখতে পারে না, তারা কিন্তু এটাও বলে যে হামিম খুব বড় বেশি লেখে, যেটা সেটা নিয়ে লেখে। হুম। এরকমটা মানে আপনার জায়গা থেকে আপনি এটাকে কিভাবে মানে প্রতিহত হ্যাঁ, করবেন? আমি আসলে কোন বিষয়ে লিখি নাই এবং কোন বিষয়ে সম্পর্কে আমার আগ্রহ নাই, এটা আমি নিজে চিন্তা করি মাঝে মাঝে। যে জগতের কোন বিষয়ের প্রতি আমার আগ্রহ নেই, সেটা চিকিৎসা বিজ্ঞান বলি, মহাকাশ বিজ্ঞান বলি, মানবের মনস্তত্ত্ব, পিঁপড়ার মনস্তত্ত্ব, বালু কিভাবে গঠিত হয়, সমুদ্রের মাছ কিভাবে বাঁচে, সমুদ্রের সাপ কতটা বিষাক্ত, সাঁতার কিভাবে শেখে, গাড়ি কিভাবে চালায়, হুম, গাড়ি নষ্ট হয়ে গেলে ঠিক করে কিভাবে, হুম। এইসব বিষয়ে আমি আসলে কিংবা নানানভাবে অন্ধকার ঘরে দুইজন মানুষ আসলে কি করে। আন্দোলন করে দুজন মানুষ আসলে কি করে, তো এইরকম বিচিত্র বিষয়ে আগ্রহ। এবং এই আমি যে খুব পড়ি, মানুষের একটা ধারণা হয়েছে কি যে আমি প্রচুর বইপত্র কিনি, তো হুম, আমি মনে হয় অনেক পড়ি, আমি কিন্তু এত পড়ি না। আমি আমার বইপত্র ঘাঁটতে, বইপত্র দেখতে, নাড়তে টাড়তে খুব ভালো লাগে। আর হুম, নতুন নতুন বই, এক একটা বই পড়লে, অনেক বই আছে আমি যে নতুন করে যখন পড়ছি বা প্রথম পড়ছি, যেমন কালকে রাত্রে ওই যে গোলাম ফারুকের একটা বই, হুম, 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 প্লেটোর দর্শন ও রাষ্ট্রচিন্তা বোধহয়, হুম। গোলাম ফারুকই তো হ্যাঁ, গোলাম, গোলাম 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 ফারুক বা ফারুক আছেন আপনার হ্যাঁ, মতে। গোলাম ফারুক, হায়াত স্যারের উনি শ্যালক হুম, আর কি। পড়ছি তো, সহজ বই কিন্তু এত ভালো লাগছে পড়তে। তো পড়তে পড়তে মনে হচ্ছে এই যে প্লেটো যে সব কিছুকে আকার দিয়ে, তার আকারবাদ, হুম, হ্যাঁ আকারবাদ, তো আমি এই আকার নিরাকার, যা কিছু আকার নাই তার কোনো অস্তিত্ব নাই। হুম, হুম, কিন্তু আমার কাছে আকার নিরাকার এগুলো কোনো বিষয়ই না। আমি জগতের আকার নিরাকার, রঞ্জন নিরঞ্জন, হুম। সব কিছুর প্রতি আমার, এই জন্য আমার হাত সারাক্ষণ নিষ্পিস করে। এবং আমার কাছে কেউ লেখা চাইলে যে ফোনটা বন্ধ, যেটা তুমি বলছো যে ফোন কেন বন্ধ থাকে, কারণ হচ্ছে যে আমার কাছে কেউ লেখা চাইলে আমি মোটামুটি না, লেখা এটা দিই। ব্যাপারটা কি এরকমও যে অন্যান্য যে কমিউনিকেশন টুলস বা কমিউনিকেশনের ওয়ে যেগুলো থাকে মানুষের, হ্যাঁ, সেগুলো যখন আমরা হলো যে ইয়া করে দেই, জীবন থেকে রিমুভ করে দেই, বা হলো যে একটু কনসাইজ করে ফেলি, সংক্ষিপ্ত সংকীর্ণ করে ফেলি, যেমন ফোন বন্ধ রাখা, যেমন হচ্ছে যে কারোর সাথে তেমন যেটা হয় যে বৈকালিক আড্ডায় না যাওয়া, এসব করতে করতে কি মানে ওয়ান ওয়ে এক্সপ্রেস হয়ে যায়, মানে ব্যাপারটা হচ্ছে এরকম না যে আমি কিন্তু, লেখাটাই আমার একমাত্র না না প্রকাশের আমি মাধ্যম কিন্তু বা প্রচুর, যোগাযোগের মাধ্যম। আমি প্রচুর মানুষের সাথে কথা বলি, আমার ছাত্র ছাত্রী, আচ্ছা। তাদের সাথে আমার প্রচুর কথা হয়, নানান বিষয়ে কথা হয়। ওখানে কোনো অনুষ্ঠানে আমি কথা, আমি কিন্তু প্রচুর মানে জায়গায় যাই। হুম, হুম, মানে ডাকলেই যাই তা না, কিন্তু আমার মনে হয় যে আমি আমার যে মানে যেটা আমার স্বভাব, যেটা যায় না, সেই তুলনায় আমি আসলে অনেক জায়গায় যাই, কথা বলি। তো আমি যে খুব লুকিয়ে টুকিয়ে থাকি এরকম ব্যাপার না। আমি অনেক চেষ্টা করেছি গোপনে বাঁচার। আমি আস্তে আস্তে ভাবলাম হুম, হুম, যে আহ, মানে হারুকি মুরাকামি কি করেন না করেন, হুম। কোথায় থাকেন, কেউ কিন্তু জানে না, বা অথচ এই যে সম্প্রতি নোবেল পেয়েছেন লাজলো, হ্যাঁ উনিও উনিও একটু একটা লুকায় পাহাড়ের দিকে লুকায় গিয়ে টুকায় থাকেন। বসবাস করেন। মানে কেউ কিন্তু খুব সহজে, টমাস পিনচনের 60 সালের পর থেকে কোনো ছবি পাওয়া যায় না। হুম, হুম, তো এই, এবং তাদের বই বেরোলে মানে বেস্ট সেলার, মানে প্রচুর বিক্রি হয়। এবং এই যে লেখকদের জীবন, আমি তো আসলে ওভাবে পারবো না, কিন্তু তারপরেও মনে হয় কিন্তু এই বাংলাদেশে যারা এই যে হুমায়ুন আহমেদ নিয়ে লিখতে হবে,
তো আমাকে ওই খুঁজে খুঁজে কয়েকবার না পেয়ে তারপরে ওই যে এখন তো ধরার তো অনেক উপায় আছে, হয় মেসেঞ্জার নয় এনিওয়ে হ্যাঁ। আরেকটা জায়গায় যাই যে সেটা হুম। হচ্ছে যে লিখতে লিখতে তো মোটামুটি 50 বছর পার হয়ে গেল। না 50 বছর না, মানে 50 বছর মানে বয়স 20, 50 পার হয়ে গেল। বয়স 50-53 চলছে। হ্যাঁ, তো 53 সেই চলছে। জায়গায় লেখালেখি ধরে নিচ্ছি আমি যে 33 বছর। হ্যাঁ 33 বছর, 2000 থেকে ধরলে 2000 হ্যাঁ, হ্যাঁ এই তো ঠিকই আছে। 33 ছাব্বিশ না, 2000 96 থেকে ধরলে 96 ছাব্বিশ 96 সাল, বছর। হ্যাঁ, 96 থেকে ধরলে, হ্যাঁ। 96 থেকে 26-30, হ্যাঁ, ঠিকই আছে। ওই 30-33 30 এর 30 মতো। 33, হ্যাঁ তো 30। এই যে 30 বছরের জার্নি লেখালেখিতে, এর মধ্যে ফসল কি কি? বই, আমার পুস্তক আমার আমি তো ইত্যাদি ইত্যাদি। সবসময় এই কথাটা বলি যে আমাকে অনেকে নিষেধও করে, আমার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব সবসময় বলে যে আমি যেন এইভাবে কথা না বলি। হুম, যেমন আমি সবসময় বলি যে আমি এখন পর্যন্ত কিছু লিখতে পারিনি, এটা আমি বলি। হুম, তারপরে বলি যে আমার নিজের লেখালেখি নিয়ে আমার খুব স্বস্তি নাই, হুম, এটা আছে। আমি এখন পর্যন্ত কোনো বই মানে প্রকাশ করতে পারিনি, যে বইটা আমি সাহস, অনেকে বই প্রকাশ হলে বাংলাদেশের বিখ্যাত লেখক হুম, হুম, নানাজনের কাছে পাঠায়, হুম, এটা উচিত আমি মনে করি, রিভিউ করতে পাঠায়। হ্যাঁ। কিন্তু আমি আমার কোনো বা বই বাইরের দেশগুলোতে বই হ্যাঁ, হ্যাঁ, প্রকাশের আগেই কিন্তু আগে রিভিউ হ্যাঁ হয়ে ইয়ে যায়। করে, হ্যাঁ, এইটা আমি করি নাই, কারণ আমার পত্র-পত্রিকায় কাছে যায়। মনে হয় যে আমি আসলে লেখাটা এখনো শিখছি, আসলে সত্যিকার হচ্ছে ইদানিং আমার লিখতে লিখতে মনে হয় যে লেখার কিছু ধরন হুম, ধাপ হুম, এগুলি আমার আগের তুলনায় একটু স্বচ্ছ, মানে আমি মানে আগের তুলনায় আগে লেখা খুবই বিপর্যস্ত করতো, মানে যে কি হুম, লিখবো। এখন অন্তত লেখাটা ওই যে করতে 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 আমার ওই কতগুলি অপশন আসে লেখার, যে আমি হুম। এইভাবে শুরু করবো না এইভাবে। এখন আগের থেকে লেখাটা হয়তো একটু স্বস্তিদায়ক, মানে লেখাটা লিখতে আমার কম ইয়ে মানে লাগে। রপ্ত হয়ে গেলে না যে রপ্ত না, আরামটা রপ্ত সেটা। না, কিন্তু আমি জানি না যে একটা গল্প কিভাবে লিখতে হবে, একটা এতগুলো না, গল্প সেটা তো এটা ক্রিয়েটিভ লেখকদের, যে হ্যাঁ রাইটিং লেখকদের এটা সেটার হয় মধ্যে জানা যায় না সহজে। না। হয়তো একভাবে ভেবে রাখি যে হ্যাঁ এইভাবে না শুরু না করব, না হয় না, কিন্তু তুমি নিজে, আরেকভাবে হয়ে তুমি যায় নিজের সেটা। লেখক, হ্যাঁ, তুমি নিজে জানো সেটা। এটা হয়ে যায়। হ্যাঁ, তারপরেও আমি জানতে চাইছিলাম যে বইপত্র কি কি কতগুলো হলো না সেটা। বইপত্র তো 18টা 19টার মতো বই, বিশেষ করে হুম, মানে এটা বলতে হবে যে তোমার এই উজান থেকে বেরোনো দুটো বই, হুম, এই দুটো হঠাৎ করে মানে এমন অবস্থা, আমাকে একজন বলছে যে হামিম তো বাংলাদেশের এখন 1 নম্বর লেখক হয়ে গেছে। হুম, আমি বললাম, মানে আমি কিভাবে 1 নম্বর, তুমি নোবেল প্রাইজের বেরোনোর আগে একটা বই অনুবাদ করে ফেলছো, হ্যাঁ, কমল কুমারের উপর বই বের করতেছো, তুমি 1 নম্বর না? হ্যাঁ, তুমি তো বাংলা সাহিত্যের 1 নম্বর লেখক কমল কুমার, আর হ্যাঁ, পৃথিবীর বর্তমানে 1 নম্বর হচ্ছে লাজলো। হুম, তো দুটো মিলে তুমি তো তাদের হ্যাঁ। এই জন্য তুমি বাংলাদেশ, আমি বলে যে এগুলো মানে এটা কি 1+1 নাকি 1 - 1? না 1+1। আচ্ছা, তাহলে তো না বলছে যে তাহলে 2 হচ্ছে না কেন? না উজান উজান না, বলছে যে উজানের এই দুটো বই আমাকে যেন মানে ওই যে একটা জায়গায় নিয়ে গেছে, আমাকে বলছে। তো আমি খুবই এটা মানে শুনে খুবই চমৎকৃত হুম। এবং পুলকিত বলবো না, আমি খুবই মজা পেয়েছি আর কি। যে তো জানি না যে বইগুলির আসলে পাঠক। প্রত্যেকটা লেখকের একটা অবসেশন লাইন থাকে আমার হুম, মনে হয়, যে সেটা হচ্ছে যেমন তোমার ক্ষেত্রে হয়তো সেটা কথা সাহিত্য। আমার কাছে অবসেশন, আমি বললাম না, না আমি অবসেশন লাইন মানে বলতে চাচ্ছি যে মানে আমি লিখবো যে পরিচয়টা আমি কল্পনা করি যে এটাই আমার প্রথম পরিচয় লেখালেখির ক্ষেত্রে, সেরকম কোনটা তোমার প্রবন্ধ না নাকি ওটা কথা সাহিত্য? কথা সাহিত্য অবশ্যই। সেটাই বলছি অবশ্যই আর কি, যে উপন্যাস কয়টা হলো? উপন্যাস বেশি না, উপন্যাস 3টা? প্রকাশিত উপন্যাস না, প্রকাশিত উপন্যাস মনে হয় 6টা, হুম, অপ্রকাশিত উপন্যাস আছে আমার ধারণা এই 6টার মতো, আচ্ছা। 6টা 7টা হবে। 12টা উপন্যাস কিন্তু অনেক। না 12টা মানে ছোট ছোট মানে সেই অর্থে একটু মানে উপন্যাস বলতে আমি যেটাকে বলি, মানে আমি যেটাকে মনে করি সে ধরনের উপন্যাস আমি মনে করি না আমি লিখেছি। আচ্ছা, গল্পের বই কয়টা হলো? গল্পের বই 4টা, 4টা। 4টা আরো দুটো করার মতো আছে, হুম, মানে আরো মানে গল্পের বই বের করলে এখন 6টার মতো হয়ে যেত। গল্পের বইটা একটু মানে আমি গল্প বই, বই ঠিক করার খুব পাগল না, এই যে দুটো বই মানে এই যে আবারও বলি যে উজানের দুটো বইয়ের কৃতিত্বই কিন্তু তোমার, তোমার এই জন্য যে দুটো বই কিন্তু তুমি একদম এক ধরনের খুব না, ইয়ে করে উজান চেপেছো। উজান প্রসঙ্গে আমরা এখানে না আলাপ না করবো। এটা বলতে হবে, এটা বলতে হবে, কারণ তুমি আমাকে খুবই বিপদে ফেলে দিচ্ছ, এটা বলতে হবে। এবং তোমাকে সরাসরি এই অভিযোগটা আমি করতে চাই যে হুম, একটা বই করার জন্য যে সময়, একটা বই করার জন্য যে ইয়ে, সেটা বাংলাদেশের লেখকরা আমরা কেউই পাই না। হুম, আমাদের থেকে এটা প্রকাশকরা মানে খুবই যখন তাদের দরকার হয়, এই যে আমি একজন প্রকাশকের মানে এত পুরনো প্রকাশক, তিনি একটা বই বের করছেন, আমি বইটা পড়তে গিয়ে বিশ্ব সাহিত্য তত্ত্ব নিয়ে হুম, বইটা করেছেন, আমাদের বাংলাদেশের একজন মোটামুটি না ইয়ে পরিচিত, মানে এত অসম্পাদিত, কিন্তু বইটা খুবই দেখতে ভালো, খুবই মানে ছাপা টাপা খুবই সুন্দর, নাম করা প্রকাশনা, কিন্তু পড়তে গেলেই মনে হবে যে এই ফাঁকিটা মানে কেন কেন দিলেন, হুম, হুম, লেখকও কেন দিলেন, হুম, হুম, প্রকাশকও কেন করলেন, অথচ আমরা প্রতারিত হলাম মাঝখান দিয়ে। হুম, হুম।
এই প্রতারণাটা আমার পছন্দ না। রিডিং হ্যাবিট নিয়ে তুমি কি বলবে, যে এই যে আমরা অনেক সময় জানি যে অনলাইন বা অন্যান্য মাধ্যম যেগুলো হলো যে নানান দিকে ছড়িয়ে গেছে, এই ছড়িয়ে যাওয়ার পরে মানুষের মনোযোগ বিভক্ত হয়ে যাচ্ছে, এখানে কি রিডিং মানুষের যে পড়ার অভ্যেস সেটা নষ্ট হয়ে যাচ্ছে, কিংবা এআই আমি অন্যান্য যে প্রযুক্তি এগুলো আসছে এগুলোতে? না, আমার এক সময় এটা নিয়ে আমি খুব মানে বিপর্যস্ত ঠিক না, কিন্তু আমি চিন্তা করতাম হুম, হুম, যে এই যে বই পড়ার অভ্যাস যদি কমে যায়, মানুষ যদি মানে পাঠ্যাভ্যাসের চেয়ে এই অনলাইন ইউটিউব বা এগুলোর দিকে বেশি ঝুঁকে পড়ে, তাহলে কি হবে। আমি একটু অস্বস্তিতে পড়তাম। এখন মনে হয় যে আমি অন্যদেরটা ভাবতে পারবো না। আমি যদি আমার পড়ালেখাটা হুম, চালাতে পারি, আমি যদি আমার কাছে যেসব বই আছে সেইগুলো যদি পড়তে পারি, সেটাই আমার একমাত্র এখন নজর। হুম, আমরা হুম, যারা বই কিনি, বই পড়ি, আমার ধারণা তাদের বড় অংশটাই এই বই যত পড়ি তার চেয়ে কেনা হয় বেশি, আমার হুম, ধারণা। নইলে বাংলাদেশে যে পরিমাণ বই পাঠক সমাবেশ ২১-এ বা হুম, যারা হুম, পুরনো দোকান বিক্রি করেছে এবং তাদের যে ধরনের বই বিক্রি হয়েছে, বাংলাদেশের এই দশা হওয়ার কথা ছিল না। হুম। আমার ধারণা এই এই বইগুলি আমরা পড়ি পরিস্থিতিটা নাই। কি কখনো এরকম হয় যে এই যে পাঠাভ্যাস কমে যাওয়া, তুমি যেহেতু একজন শিক্ষক এই কারণে হবে সেটা বলছি, যে পাঠাভ্যাস কমে যাওয়ার পিছনে কি আমাদের যে মানে সোশিও পলিটিক্যাল যে সিচুয়েশন থাকে সেটা কি প্রভাব রাখে? না, সেটা তো প্রভাব রাখে, কিন্তু আমার মনে হয় যে পাঠাভ্যাস কমেছে। আমার কাছে একটা অদ্ভুত ব্যাখ্যা আমার কাছে মনে হয়, সেটা হচ্ছে যে মানে মহাভারত। অনেকেই বলে না না পাঠাভ্যাস কমে গেছে, ওই জায়গা থেকে না, বলছি আমি, কিন্তু আমরা কেউ আসলে পাঠকের মানে জনসংখ্যা পরিসংখ্যান দিয়ে কিন্তু বেড়েছে না, দেখি নাই। হ্যাঁ, জনসংখ্যা অথবা জনসংখ্যার তুলনায় পাঠক কম, কিন্তু পাঠক আগে সেটা যা, তো সবসময় হ্যাঁ কম ছিল। কম, কিন্তু হ্যাঁ, কিন্তু পাঠক যেটা আছে আমার মনে হয় এটা খুব কম না। মানে পাঠক যদি একটা ওই আব্দুল্লাহ আবু সাইদ গ্রন্থ আন্দোলন, হুম, মানে হুম, 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 উনি উনি দেখেছেন যে এখানে মাত্র কত ভাগ, মানে কত অংশ জানি পড়ে, হুম, তাতে করে একটা দেশের ৭৬ লাখ যদি পাঠক হতো, হুম, এই ২০ কোটি দেশের, হুম, বই কিছু মানুষ ছাপিয়ে হুম, হুম, কুল পেত না। হুম। ৭৬ লাখ না যদি সেটা পাঠক হতো, ছাপাখানা ভেঙে যেত বই ছাপতে ছাপতে। আচ্ছা, আরেকটা রিডিং নিয়ে রিডিং যে অভ্যাস নিয়ে আমি বললাম না, পাঠাভ্যাস পাঠক কি নিয়ে করছে না, আরেকটা হ্যাঁ জিনিস আমি হ্যাঁ একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যেভাবে বইপত্র পাঠ করি, হ্যাঁ, সেই পাঠের মধ্যে আমরা দেখব যে একটা ব্যাপার ঘটে। সেই ব্যাপারটা হচ্ছে যে আমরা, আমার মনে হয় আর কি, যে তিন ভাবে আমরা একটা বইকে পড়ি, একজন পাঠক পড়ে। হুম, তিন ধরনের পাঠক। একটা হচ্ছে তার নিজস্ব গবেষণার প্রয়োজনে পড়া, হুম, আমি এটাকে বলবো যে একটা নৈর্ব্যক্তিক পাঠ, হ্যাঁ? যে সে এক ধরনের অবজেক্টিভ জায়গায় থাকে, এবং সেটা হচ্ছে যে সে বইটার সাথে অ্যাটাচড হয় না কখনো, সে একটু আলাদা থেকে যায় বইটা থেকে। যেমন আমার একটা গবেষণা করতে হবে বাংলায় সমাজ ভাষা চর্চা, হুম। হ্যাঁ, তখন আমি হলো যে নানান জায়গা থেকে সমাজ ভাষাটা কেমন সেটা দেখি, কিন্তু এই দেখা দেখির মধ্যে, এই গবেষণার মধ্যে আমি আসলে অ্যাটাচড হই না বইটার সাথে। আচ্ছা, এটা এক ধরনের পাঠ এটা আমার মনে হয়। কিন্তু কিছুটা তো অ্যাটাচড হয়ই, গবেষকও অ্যাটাচড হয় কিছুটা, কিন্তু যে লোকটা নিতান্ত নিজের আনন্দে পড়ে এবং পড়তে পড়তে নিজের ভেতরে একটা বদল চলে আসে, নিজেকে যে বদলে ফেলা একটা বই থেকে আরেকটা বইয়ে, যখন সে জার্নিটা করতে থাকে, তার অনেকগুলো অভ্যেস, অনেকগুলো মূল্যবোধ, এগুলো ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। এই পার্টটাকে আমি বলছি যে একটু সাবজেক্টিভ, একটু অ্যাটাচড হওয়া, হ্যাঁ, এটার সাথে হ্যাঁ, সংলগ্ন একদম। সংলগ্ন হয়ে হ্যাঁ যাওয়া। হ্যাঁ একটা চরিত্র উপন্যাসের যখন সে পড়তে থাকে তখন তার নিজের সাথে কিন্তু একটা ডাইলেকটিক্যাল একটা হ্যাঁ, ব্যাপার এটা চলতে থাকে, চলতে থাকে, হ্যাঁ, হ্যাঁ। যে আমি কি মানে এই চরিত্রটার মতো, নাকি এই চরিত্রটার সাথে আমার কোথায় সামঞ্জস্য, কোথায় অসামঞ্জস্য, বা আমি কেমন হব এই চরিত্রটা থেকে, কি নেব, এরকম যে ব্যাপারগুলো থাকে, এই ব্যাপারগুলোর একটা জায়গা অর্থাৎ সাবজেক্টিভ জায়গা। আরেকটা জায়গা আমি দেখি যে দুইটাই আছে, কখনো কখনো অ্যাটাচ হচ্ছে, কখনো কখনো ডিটাচড হচ্ছে, আচ্ছা। হ্যাঁ, হুম। ওরকম একটা ব্যাপার আছে পাঠের মধ্যে। তো এই তোমার মনে হয় যে আমাদের এখানে পাঠক ক্যাটাগরির মধ্যে, পাঠক ক্যাটাগরির মধ্যে কতজন আছে এরকমের যে আহ, আমাদের এখানে হুম। তোমার মনে হয় যে পাঠক ক্যাটাগরির মধ্যে কতজন আছে এরকমের যারা এরকম ভাগ করা যায়, বা আদৌ কি এরকম ভাগাভাগির জায়গা আছে কিনা আমাদের এখানে? এটা তো একটা প্রশ্ন, কারণ বিষয়টা তো অন্যদের, আমি অন্যরা কি পড়ে সেটা তো আমি খুব বেশি দেখি না। আমি একটা জিনিস তারপরে বলি, যারা মোটামুটি সাহিত্য বিষয়ক বা মানবিক অনুষদ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তাদের বই পড়ার হুম, চলনটা এখনো আছে। বিজ্ঞান অনুষদের লোকজন মনে করে যে বইপত্র আর এভাবে হার্ড কপিতে পড়ার দরকার নেই, অনলাইনেই সব পড়া যাবে। সুতরাং ওই অ্যাটাচমেন্টটা আসলে একদমই, যতটুকু আমার প্রয়োজন সেই জায়গা থেকে আমি একটা বই খুঁজে বের করলাম, তারপরে হচ্ছে সেটা প্রয়োজন শেষ,
সেটা মানে আমার সাথে তার কোনো সংলগ্নতা দরকার নাই। যতটুকু আমার মানুষ কাজের মানে যে একটা মানুষকে ওই যে যতক্ষণ দরকার ততক্ষণ সে তাকে ব্যবহার করলো, তারপরে দরকার নাই সে ওটা থেকে দূরে সরে গেল, এরকম একটা এটাই বেশি আর কি। এটাই বেশি আমার কাছে মনে হয়। আর যারা মানববিদ্যা চর্চা করে, বিশেষ করে সাহিত্য বা সমাজ বিজ্ঞান অনুষদের বা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই যে অ্যানথ্রোপোলজি, তাদের কিছু পড়ার আছে। তারপর আমার মনে হয় যে দার্শনিক বিজ্ঞানীরা যদি গল্প উপন্যাস কবিতাটা বেশি পড়তেন, আর যারা সাহিত্য চর্চা করেন তারা যদি দর্শন বিজ্ঞান এবং ওই যে সমাজ তত্ত্বটা পড়তেন, তাহলে একটা ভালো পাঠক গোষ্ঠী তৈরি হতো, মানে বিনিময়টা খুব ভালো হতো। আমি জানি না যে বিজ্ঞানীরা কবিতা কত না, অনেকে তো পড়ে বিজ্ঞানীরা পড়েন, যেমন ধরা যাক যে নিকানোর পাররা তো বিজ্ঞানী ছিলেন, হ্যাঁ একেবারেই বিজ্ঞানী ছিলেন। তারপরে আরো আছে এরকম যারা আইনস্টাইন রবীন্দ্রনাথের মতো একটা বিরাট উদাহরণ দিতে পারি। আইনস্টাইন রবীন্দ্রনাথ যারা শিল্প এবং বিজ্ঞান এই দুটাকে, আমি যে তুলনামূলক পড়াই, এটা লক্ষ্যটাই আসলে বিজ্ঞান এবং আর্টসের সমন্বয়টা করা। এবং ওই যে প্লেটো পড়তে পড়তে মনে হচ্ছিল যে ওই সমন্বয়টা যে করতে হবে, এই সমন্বয়কারী আসলে পৃথিবীর অগ্রগতি রাখে না। ওই যে সফিস্টরা বা ওই যে হেরাক্লিটাস, পারমেনিডেস, এরা যে তত্ত্বগুলো দিয়েছেন তারা আছে, কিন্তু তারা প্লেটোর মতো হতে পারেননি। প্লেটো নিৎসের মতে, প্লেটো অ্যারিস্টটল এরা পৃথিবীকে পিছিয়ে দিচ্ছেন, মানে ইউরোপকে দার্শনিকভাবে, যেটা আরো অগ্রগতি লাভ করতে পারে। তাদের কারণে ভাববাদ, তাদের কারণে এইসব তৈরি হয়েছে, এগুলো অনেক কথা বলা হয়। আচ্ছা, পৃথিবীতে তো আমরা যদি দেখি যে লেখালেখির যে বয়স, সেটা তো অনেক বছর, হ্যাঁ 5,000-8,000 বছর, হ্যাঁ, বা 10,000ও হতে পারে, 10,000ও হতে পারে, মানে গিলগামেশ না 7,000-8,000, হ্যাঁ 7,000। তো এইরকম যে একটা সময়, এই সময়ের মধ্যে লেখালেখির তো অনেক ভেরিয়েশন তো আছেই, হ্যাঁ। তো এরপরেও যেটা আছে যে এই যে এত বিস্তর এবং এত বৈচিত্র্যময় লেখালেখির পরে কেন একজন পাঠক এসে হামিম কামরুল হকের লেখা পড়বে? না, এটা আমি মানে ভেবেছি একদম, যে ভাবি নেই যে কেন আমার লেখা পড়বে, কিন্তু আমার কথা হচ্ছে যে একজন লেখক আসলে সবসময় সেটা ঠিক আছে না, অবশ্যই সেটা হচ্ছে যে আমি মাঝে মাঝে ভাবি যে যেখানে রবীন্দ্রনাথের মতো লেখক আছেন, যেখানে তলস্তয়, শেক্সপিয়ারের মতো লেখক আছেন, সেখানে আমি এটা নিয়ে আমার ঘনিষ্ঠ বড় ভাই প্রশান্ত দার সাথে আমার অনেক রকম কথা হতো, শাহিনদের সাথে কথা হতো। আমি যেটা আমার কাছে মানে এক ধরনের পরিষ্কার করেছি, সেটা হচ্ছে যে আমি লিখে যদি আমার একটা আনন্দ হয়, লিখে যদি আমার একটা সময় কাটে, লিখে আমি যদি কোনো একটার মধ্যে ওই যে এঙ্গেজড, ওই যে যেটাকে তুমি বলছো কি অ্যাটাচ থাকি। এবং আমি তোমাকে আগেও বলেছি যে একজন লেখক যখন একটা বই লেখে, একটা ছোট ছোট অর্থনীতি তৈরি হয়, একটা কাগজ বিক্রি হয়, ছাপাখানার কালি বিক্রি হয়, হ্যাঁ, প্রকাশক এই যে তার যে ভ্যানলা, তাকেও টাকা দিতে হয়, অর্থাৎ এটা ছোট ছোট অর্থনীতি কিন্তু তৈরি হয়। লেখক এটাতে কতটুকু তার, এখন হয়তো অর্থনীতিটা পাল্টে যাবে যে অনলাইনের যুগে এসে তারপরে অনলাইনের যে অর্থনীতি, সেটা অর্থনীতি কিন্তু একটা আছে লেখক। সুতরাং আমি ফেসবুকে একটা স্ট্যাটাস দিই, তার একটা অর্থনীতি আছে, হ্যাঁ, আমি লেখালেখি করি, তার একটা, এটা তো একটা ইতিবাচক দিক। মানে আমি একটা জায়গায় আমার ওই যে আমি অ্যাটাচড, এটা আমাকে আমার বেঁচে থাকার জায়গা। আমি বলেছি যে আমি যদি লেখালেখি না করতাম, হয়তো বা আরো ভালো কিছু করতাম, অথবা আরো খারাপ কিছু করতাম। লেখালেখি করার কারণে হয়তো বা আরো যেটা ভালো করতাম এটা হচ্ছে না, খারাপ যেটা করতাম সেটাও হচ্ছে না, আমি আমার কাজটা আমার মতো করছি, এটুকুই। মানে আমি ওই জায়গা থেকে ওই শেক্সপিয়ার, হোমার বা রবীন্দ্রনাথ বা এমনকি ইলিয়াস বা ওনারা যারা আছেন, যারা মোটামুটি খুঁটি গাড়া আর কি, ক্যানোনিক, তো সে জায়গায় আমার লেখা কেন পড়বে, এগুলো নিয়ে আমি সত্যি বিচলিত নই, একেবারেই বিচলিত নই। এখন আমি তারপরেও দেখি যে নানান জায়গা থেকে দেখি যে মানুষজন বই পড়লে মানে জানায় যে এই বইটা পড়েছি। আমরা একটা বই করেছিলাম লেখার শিল্প লেখকের সংকল্প, তখন আমার বলতে গেলে বইপত্র তেমন কিছুই নেই, কিন্তু এই বইটা নিয়ে আমি বাংলাদেশের নানান জায়গায় গিয়ে নানান পাঠকের মুখে এই বইটার মানে উপযোগিতার কথা শুনেছি। এটা তো আমরা একটা সম্পাদনা করেছিলাম, তো একটা সম্পাদনা বই, সেটাও যে ছোট ছোট, এবং আমার নিজের অভিজ্ঞতায় একদম নিজের চোখে দেখা যে এই বইটা একজন মানুষকে একেবারে সাধারণ একটা জীবন থেকে একেবারে লেখক বানিয়ে ফেলছে। এই একটা মানুষ যদি আমি নিজের চোখে দেখা, সেখান থেকেও মনে হয় যে এটা একটা সার্থকতা, এটা এই যে কাজটা করতে পেরেছি। একটা লেখকেরও যদি জন্ম হয়,
মানে হামিম কামরুল হকের কোনো সম্পাদনায় কোনো বই থেকে বা তার নিজের কোনো কথা থেকে, হুম। তাহলেই ওটা থাকা। এটা তলস্তার মতো বাঁচতে হবে বড় হয়ে বা মানে হুম, হুম। বিশাল খ্যাতিমান হয়ে তার অনেক, হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ না। আর যদি হয় হবে এটা। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ হাবিব। হ্যাঁ, থ্যাংক ইউ। তুমি অনেক এরকম হঠাৎ ধন্যবাদ। করে, হঠাৎ করে হ্যাঁ আমাদের হঠাৎ করে কথাবার্তা হলো। প্রায় হ্যাঁ, 6-7 দেখি মাস, 6-7 মাস পরে। থ্যাংক ইউ।